আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম অ্যান্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। আজকে একটু লেট হয়ে গেছে আমার, এবং এইটা প্রোগ্রাম আবার রিপিট দেখানো হয় নেক্সট ডেতে সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত। সুতরাং আপনারা রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম অ্যান্ড কো সলিসিটার্স ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ প্রায় 25 বছর ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। আর আমার স্পেশালিজম, আমার অভিজ্ঞতা, আমার এক্সপার্টিজ হলো এই ক্রিমিনাল ল এর উপরেই। তাই এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ টেলিভিশনের মধ্যে আপনার মামলার বিষয়াদি যদি আমরা আলোচনা করি, প্রশ্নাদি নিই এবং প্রশ্নের জবাব দিই, তাহলে অনেক রিস্ক থাকে। যেহেতু আমরা পুলিশ, আমাদের অপোজিশনে পুলিশ, আমরা ডিফেন্স করি, আমরা ডিফেন্ডেন্টদেরকে রিপ্রেজেন্ট করি। যেহেতু আমরা ডিফেন্ডেন্টদেরকে রিপ্রেজেন্ট করি এবং যারা প্রসিকিউট করে তারা হচ্ছে পুলিশ, এই জন্য আমরা লাইভ প্রোগ্রামের মধ্যে, টেলিভিশনের মধ্যে কোনো প্রশ্নাদি বা কোনো ব্যক্তিগত একটা স্পেসিফিক কেস নিয়ে আমরা আলোচনা করতে চাই না। কারণ আমি অনেক অনেক বছর ধরেই যেহেতু ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি, আমার কাছে কমিউনিটি মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্নাদি আমার কাছে আসে, বিভিন্ন কোয়েরিজ গুলো আমার কাছে আসে। তারা যে প্রশ্নাদি করে, যে কোয়েরি গুলো করে, সেগুলোর উপরে গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকে আমরা একটা মার্ডার কেসের উপরে একটা ভিডিও আমরা দেখাবো। আপনি যাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই ভিডিওটা আমরা আজকে প্লে করব। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা ঘর থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, বা রাস্তা থেকে হোক, সহসা দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে এবং সবগুলা বুঝে সুঝে প্রস এন্ড কনস গুলা বিবেচনা করে আপনি পুলিশের ইন্টারভিউটা ফেস করবেন। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আজকে আমরা যে একটা ভিডিও দেখাবো, এটা হলো একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে। সেই মেয়েটাকে আপনার একটা ডগ তাকে একটা খুব পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে নিয়ে তাকে মার্ডার করেছিল। এটাই আজকে আমরা দেখাবো। এখানে a child killer who murdered a 7-year-old girl in 1992 has been jailed for at least 29 years. তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, কিন্তু তাকে মিনিমাম 29 বছর থাকতে হবে। ওর পরে তাকে ছাড়া হবে কিনা সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। প্যারোল বোর্ড এটা ডিসিশন নেবে। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা জাজের স্পিচটা, ভিডিওটা প্লে করেন প্লিজ। Answer can be identified with some precision because Mrs. Graham had just stepped off the number 13 bus, which was known to have arrived at that bus stop at 9:43, give or take a minute. You, David Boyd, must have been close by when that encounter took place. By 9:51 p.m, another timing which can be identified with precision, you were seen with Nikki outside the McFish factory on the lower High Street in Hendon. You were striding ahead whilst Nikki trotted behind you, trying to keep pace with you. It would have taken about 3 to 4 minutes for you and Nikki Allen to walk from the bus stop to the McFish factory. You, David Boyd, were leading Nikki Allen
to the grounds of the old Exchange building on Low Road, a derelict building surrounded by a walled area of rough scrubland. You took her into that rough ground where you sexually assaulted her, or at least attempted to do so. Nikki was heard screaming at around 10 p.m. by Mrs. Osborne, who was in her flat overlooking High Street East. You struck Nikki across the face, causing her lip to bleed. You did this to shut her up. Before or after this, there must have been some sort of a struggle between you as Nikki's anorak came off and she lost both of her shoes. From the moment of her letting out those screams, Nikki's fate was sealed. You decided to kill her, to silence her, and to prevent her from telling anyone that you had sexually assaulted her or had attempted to do so. You hoisted Nikki up the 6 or so feet necessary to reach the window and pushed her through a gap in the boarding into the derelict old Exchange building. Inside, the building was pitch black. The windows were boarded up, save for one missing board, leaving a gap through which Nikki had been pushed, but in any event, it was late in the evening of an October night. Once inside, Nikki must have been petrified. It would not have taken the 7-year-old long to appreciate that she was trapped in that cold and dark building and that you were coming through the window to get her. The forensic scientist told the jury that the site of the fatal assault was as far away from the window as Nikki could have got on that ground floor, that is, the far wall of the furthest room. No doubt this is where she ran, in order to get as far away as possible from you. Her fear, as she saw you lurching towards her in the dark, is unimaginable. You found her standing or sitting against that far wall. It was there that you struck her head at least twice with a brick, fracturing her skull into several pieces. Although not necessarily immediately fatal, those blows to the head are likely to have rendered Nikki unconscious. You then stabbed her naked chest and upper body with a knife which you had brought with you. It was a frenzied attack during which you stabbed her 37 times. Many of the stabs were inflicted through the same stab wound. The knife was described by the pathologist, Dr. Cooper, as having a tapering blade of around 10 centimetres long. You pushed the blade into her chest and organs to its fullest extent, so that her body bore the marks of the hilt of the knife. Having killed her, you then dragged Nikki Allen by her ankles down the staircase into the cellar of the old Exchange building, her head bouncing from stair to stair, leaving traces of blood and fibres on the risers. You dragged her into the far corner of the furthest room and left her, no doubt hoping that her body would remain undiscovered. Your hope that Nikki would not be discovered did not take into account the extent of the concern that Nikki's disappearance provoked in the tight-knit community of the Garths. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। আপনার একের পর এক বলে যাচ্ছিল কিভাবে তারা ওই লোকটা, ডেভিড বয়েড তার নাম, কিভাবে সে হত্যা করেছে এই বাচ্চা মেয়েটাকে। এবং এটা ঘটনাটা ঘটেছিল আপনার অনেক বছর আগে, 1992-তে, কিন্তু অনেক বছর পরে ডিএনএ ম্যাচ করার পরে আপনার তাকে শনাক্ত করেছিল যে অপরাধী তাকে, এবং তার ট্রায়াল হয়েছিল আপনার নিউক্যাসল ক্রাউন কোর্টের মধ্যে, এবং কনভিক্টেড হয়েছিল সে মে 2023-তে, এবং ওই দিনে তাকে সাজা দেওয়া হয়েছে। এবং এই লোকটা তখন বয়স ছিল 55। সে এই মেয়েটাকে লুড টু এ ডেরিলিক্ট বিল্ডিং, একটা পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে তাকে নিয়ে গিয়েছিল সান্ডারল্যান্ডের মধ্যে, where she beat her and stabbed her 37 times, যেখানে নিয়ে তাকে প্রহার করেছিল এবং তাকে 37 বার আপনার ছুরিকাঘাত করেছিল।
The judge, আপনারা দেখছেন তার ছবি, নিউক্যাসল ক্রাউন কোর্টের জাজ, she said that Nikki must have endured unimaginable fear. এবং অকল্পনীয় সে একটা ভয়ের মধ্যে ছিল, এতে কোনো সন্দেহ নাই। এই কথাটা আপনার জাজ বলছে এবং বলছে কি আনইমাজিনেবল ফিয়ার, খুবই অকল্পনীয় একটা ভয়ের মধ্যে ছিল। ইন দ্য মোমেন্টস বিফোর হার ডেথ, তার মৃত্যুর ঠিক আগের মুহূর্তগুলোতে সে খুব একটা ভীষণ একটা ভয়ের মধ্যে ছিল। এবং আপনার এই কেসটা অনেক বছর পরে আসছে, ওকে, কারণ হলো হু ওয়াজ eventually snapped by DNA advanced in 2017 was sentenced to life after being convicted of murder earlier this month in May 2023 at Newcastle Crown Court. এটা সে আপনার এই অনেক বছর পরে ডিএনএ যখন মানে আবিষ্কারের পরে ডিএনএ যখন ম্যাচ করলো 2017 সালে, তখন পুলিশ আর কোনো সন্দেহ ছিল না কি করতে হবে, ডিএনএ একদম ম্যাচ করছে এবং যে তাকে মার্ডার করেছে পুলিশ তাকে শনাক্ত করেছে ডিএনএ ম্যাচিং করে। Nikki knew and trusted Boyd, but he took advantage of her young age and naivety when he tricked her, following him on the evening of 7 October 1992, the court heard. সে এই ছোট বাচ্চা মেয়েটা, সে তার নেইবার ছিল, তাকে ট্রাস্ট করেছিল এবং তাকে ঠিক করে এই পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে গিয়ে তাকে সে হত্যা করেছিল। এই কথাগুলো আপনার কোর্ট শুনছে। দর্শক, আমি একটা শর্ট ব্রেকে যাচ্ছি এখন, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো, আপনারা আবার এই ভিডিওটা আবার দেখবেন, জাজের স্পিচটা নেক্সট